সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আজ আমরা মানব ইতিহাসের একেবারে শুরুর দিকের একটা দারুণ রোমাঞ্চকর যাত্রায় বের হব। একবার ভাবুন তো, আদিম পৃথিবীর সেই রুক্ষ এবং প্রতিকূল পরিবেশে মানুষের টিকে থাকাটা ঠিক কতটা কঠিন ছিল। হাজার হাজার বছর ধরে মানুষের টেকনোলজিক্যাল আপগ্রেড, সেই বাঁচার লড়াই এবং সমাজ গঠনের যে অসাধারণ একটা ইতিহাস রয়েছে, আজ আমরা সেটাই এক্সপ্লোর করব। অনেকটা একটা জাদুঘরে হেঁটে হেঁটে প্রাচীন ইতিহাস দেখার মতো। এই দীর্ঘ সময়ে মানুষ কিভাবে সম্পূর্ণ অসহায় একটা অবস্থা থেকে সাধারণ পাথর ব্যবহার করে এবং ধীরে ধীরে ধাতুর ব্যবহার শিখে সভ্যতার দিকে এগিয়ে গেল, আজ তারই গল্প শুনব আমরা। আজকের আলোচনার মূল বিষয়গুলো একটু এক নজরে দেখে নেওয়া যাক। ১. ঐতিহাসিক সময়রেখা বোঝা। ২. প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক। ৩. মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক। ৪. নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক। এবং ৫. তাম্রযুগ বা চ্যালকোলিথিক। তো আমাদের প্রথম পর্ব ১. ঐতিহাসিক সময়রেখা বোঝা বা প্রাচীন ইতিহাসের ব্যাপ্তি। শুরুতেই আমাদের ক্লিয়ার হওয়া দরকার, প্রাচীন ইতিহাসের এই বিশাল সময়কালকে ইতিহাসবিদরা আসলে কিভাবে মাপেন। সময় গণনার এই বেসিক কনসেপ্টটা ইতিহাসের ভিত্তি বোঝার জন্য একদম ক্রুশাল। যীশুখ্রিস্টের জন্মের আগের সময়টাকে আমরা বলি বিসি বা খ্রিস্টপূর্বাব্দ, আর জন্মের পরের সময়টাকে বলি এডি বা খ্রিস্টাব্দ। এখানে একটা সিম্পল কিন্তু ইম্পর্ট্যান্ট নিয়ম হল, বিসিতে আমরা যত সামনের দিকে এগোই, সাল বা সংখ্যা তত কমতে থাকে, মানে এটা পেছনের দিকে গোনা হয়। অন্যদিকে এডি গোনা হয় সামনের দিকে। এই ছোট্ট নিয়মটা মাথায় রাখলে ইতিহাসের বিশাল টাইমলাইন বুঝতে আর কোনো কনফিউশন থাকবে না। মানব প্রগতির এই বিশাল সময় রেখাটার দিকে একবার খেয়াল করুন। একটু চিন্তা করে দেখুন তো, প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক যুগ শুরু হয়েছিল প্রায় ৫০ লাখ খ্রিস্টপূর্বাব্দে। মানে বুঝতে পারছেন কত বিশাল একটা সময়। এরপর আসে ৯,০০০ খ্রিস্টপূর্বাব্দে মেসোলিথিক, ৭,০০০ খ্রিস্টপূর্বাব্দে নিওলিথিক এবং সবশেষে ৩৫০০ খ্রিস্টপূর্বাব্দে তাম্রযুগ। বেসিক্যালি শুধু পাথরের হাতিয়ার আর সেগুলোর টেকনোলজিক্যাল ব্যবহারের উপর ভিত্তি করেই লাখ লাখ বছরের এই বিশাল সময়টাকে আমরা এভাবে ভাগ করতে পারি। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে। ২. প্রাচীন প্রস্তর যুগ, দ্য ওল্ড স্টোন, বরফ যুগ এবং আদিম হাতিয়ার। চলুন ইতিহাসের একেবারে শুরুর সময়টাতে একটু টাইম ট্রাভেল করে আসি। এই সময়টার একটা বড় অংশ জুড়ে ছিল প্লেইস্টোসিন যুগ। সহজ কথায় বলতে গেলে একটা তীব্র বরফ যুগ। চারপাশ বরফে ঢাকা, প্রচণ্ড রুক্ষ একটা পরিবেশ, আর মানুষের বসবাসের জন্য চরম প্রতিকূল। আর সত্যি বলতে কি, এই কঠিন এবং নির্মম পরিবেশই কিন্তু আমাদের আদিম পূর্বপুরুষদের উদ্ভাবনী হতে বাধ্য করেছিল। এই অবিরাম টিকে থাকার সংগ্রাম থেকেই মানুষের মাথায় প্রথম টেকনোলজির আইডিয়াটা আসে। আর ঠিক এই রকম একটা চরম প্রতিকূল পরিবেশেই ঘটল সেই অবিশ্বাস্য বিবর্তন। অস্ট্রালোপিথেকাস থেকে শুরু করে হোমো হ্যাবেলেস, হোমো এরেক্টাস, নিয়েন্দারথ্যালেন্সিস হয়ে আজকের এই আধুনিক মানুষ বা হোমো সেপিয়েন্সে যে রূপান্তর, সেটা এক কথায় চমৎকার। এই রুক্ষ পরিবেশের সাথে মানিয়ে নিতে গিয়ে মানুষের শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই এটা ছিল একটা যুগান্তকারী ইভলিউশনারি জাম্প। তো টিকে থাকার এই লড়াইয়ে মানুষের প্রথম বড় টেকনোলজিক্যাল আপগ্রেডটা আসলে কী ছিল? প্রাচীন প্রস্তর যুগের মাঝের দিকে এসে আমরা এর দেখা পাই। একে বলা হয় ফ্লেক টেকনোলজি। এটা এমন একটা বুদ্ধিদীপ্ত কৌশল যেখানে একটা মূল পাথরকে অন্য আরেকটা পাথর দিয়ে খুব সাবধানে আঘাত করে টুকরো বা ফ্লেক ছাড়িয়ে ধারালো হাতিয়ার বানানো হতো। হাতিয়ার তৈরির এই আদিম ধাপগুলো শুনলে অবাক হতে হয় যে তারা কতটা নিখুঁত ছিল। প্রথমে একটা বড় পাথর বেছে নেওয়া হলো, তারপর হাতুড়ির মতো আরেকটা পাথর দিয়ে পিটিয়ে একটা প্রাথমিক খসখসে আকার দেওয়া হলো। এরপর ধারালো করার জন্য কাঠ বা শিং দিয়ে চাপ দেওয়া হতো এবং সবশেষে খুব সূক্ষ্মভাবে সূচালো লাঠি দিয়ে ছোট ছোট ফ্লেক সরিয়ে একটা চমৎকার হাতকুঠার তৈরি করা হতো। বেঁচে থাকার জন্য এটাই ছিল তাদের ব্রহ্মাস্ত্র। কিন্তু মানুষ তো শুধু বেঁচে থাকার লড়াই করেই ক্ষান্ত হয়নি, তাদের ভেতরে কিন্তু সৃজনশীলতাও দানা বাঁধছিল। মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহাচিত্রগুলো এর সবচেয়ে বড় প্রমাণ। ১৯৫৭ সালে ভিএস ওয়াকানকার এই ভারতের প্রাচীনতম রক আর্ট আবিষ্কার করেন। এই চিত্রগুলোতে আদিম যুগের মানুষের শিকার আর দৈনন্দিন জীবনের ছবি ফুটে উঠেছে। এর মানে হল, মানুষের মস্তিষ্ক তখন কেবল হাতিয়ার নিয়েই ভাবছে না, তারা শিল্প আর সৌন্দর্য নিয়েও ভাবতে শুরু করেছে। এবারে আমাদের তৃতীয় পর্ব ৩. মধ্যপ্রস্তর যুগ,
ক্রান্তিকালীন পর্যায়, উষ্ণ জলবায়ু এবং প্রথম পশুপালক, বিশুদ্ধ শিকারী জীবন থেকে স্থায়ী জীবনের দিকে যাওয়ার একটা খুব গুরুত্বপূর্ণ ব্রিজ বলা যায় এই সময়টাকে। বড়যুগ যখন ধীরে ধীরে শেষ হচ্ছে, পৃথিবীর আবহাওয়াও তখন একটু একটু করে উষ্ণ হতে শুরু করল। আর এই উষ্ণ জলবায়ুর কারণে চারপাশের গাছপালা আর পশুপাখি ব্যাপকভাবে বেড়ে গেল। প্রকৃতির এই প্রাচুর্য মানুষকে নতুন করে ভাবতে শেখালো। তারা বুঝতে পারল যে শুধু শিকার করে পশু মেরে ফেলার চেয়ে তাদের বাঁচিয়ে রেখে পালন করাটা লং টার্মে অনেক বেশি লাভজনক। এভাবেই শুরু হলো পশু গৃহপালনের মতো অসাধারণ একটা অধ্যায়। জীবনযাত্রার এই শিফটটা কিন্তু বিশাল। প্রাচীন প্রস্তর যুগে সেই ভবঘুরে শিকারী মানুষগুলো মধ্যপ্রস্তর যুগে এসে হয়ে উঠল পশুপালক। রাজস্থানের বাগার অঞ্চলে আমরা এই পশুপালনের সবচেয়ে পুরনো প্রমাণটা দেখতে পাই। খাদ্যের জন্য মানুষ তখন শুধু প্রকৃতির ওপর ভরসা না করে নিজেদের একটা কন্ট্রোলড সিস্টেম বানাতে শুরু করেছে। মানব সভ্যতার ইতিহাসে এটা একটা বিশাল বাঁকবদল। এরপর চলে আসছি ৪ নম্বর পর্বে। ৪. নব্যপ্রস্তর যুগ, কৃষি বিপ্লব, স্থায়ী বাসস্থানের যুগ। পশুপালনের এই আইডিয়াটাই মানুষকে নিয়ে গেল পরবর্তী মেগা আপগ্রেডে। মানুষ এবার এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করল। এই যুগটাকে এক কথায় বলতে গেলে একটা কমপ্লিট সোশ্যাল রেভলিউশন। মানুষ এখন শুধু খাবার খুঁজছেই না, তারা রীতিমতো কৃষিকাজ করে খাবার উৎপাদন করছে। হাতিয়ারগুলো হয়ে গেছে একদম মসৃণ আর পলিশ করা। উদ্বৃত্ত শস্য জমিয়ে রাখার জন্য তৈরি হলো দড়ির ছাপ দেওয়া মাটির পাত্র। আর সবচেয়ে মাইন্ড ব্লোয়িং চেঞ্জ কোনটা জানেন? মানুষের মধ্যে ব্যক্তিগত সম্পত্তির মালিকানাবোধ তৈরি হলো। বৃত্তাকার বা আয়তাকার ঘর বানিয়ে স্থায়ীভাবে থাকার মাধ্যমে এক নতুন সমাজ ব্যবস্থার শুরু হলো। এই সময়ের প্রত্নতাত্ত্বিক সাইটগুলোর দিকে তাকালে দারুণ সব গল্প শোনা যায়। যেমন ধরুন পাকিস্তানের মেহেরগড়। এখানে গম, বার্লি আর তুলার মতো কৃষিকাজের সবচেয়ে পুরনো প্রমাণ মিলেছে। আবার কাশ্মীরের বুরজাহমের গল্পটা বেশ অদ্ভুত। সেখানে পোষা কুকুরকে রীতিমতো মালিকের সাথে একই কবরে দেওয়া হতো। উত্তরপ্রদেশের কোল্ডিহোয়ায় পাওয়া যায় ধান চাষের সবচেয়ে পুরনো নিদর্শন, এবং বিহারের চিরান্দে পাওয়া গেছে পশুর হাড়ের তৈরি স্পেশাল সব হাতিয়ার। প্রতিটা জায়গায় যেন সেকালের সমাজের এক একটা জীবন্ত ছবি। এবার আসি আমাদের আজকের শেষ এবং পঞ্চম পর্বে। ৫. তাম্রযুগ, চালকোলিথিক পিরিয়ড, প্রথম ধাতুর যুগ। এটাই মূলত বিশুদ্ধ প্রস্তর যুগের সমাপ্তি। লাখ লাখ বছর ধরে শুধু পাথরের ওপর নির্ভরশীল থাকার পর মানুষ শেষ পর্যন্ত একটা যুগান্তকারী জিনিসের খোঁজ পেল, আর সেটা হলো তামা। মানব ইতিহাসের আবিষ্কৃত একেবারে প্রথম ধাতু। এটা শুধু নতুন একটা ম্যাটেরিয়াল ছিল না, এটা মানব সভ্যতাকে টেকনোলজির একদম নতুন একটা লেভেলে নিয়ে গিয়েছিল। এই সময়টাতে মানুষ বেশ সুন্দর গুছিয়ে গ্রামীণ সম্প্রদায়ে বসবাস করতে শুরু করে। টেকনোলজিক্যাল ক্যাপাসিটি এতটাই বাড়ে যে রাজস্থানের খেত্রি বা মধ্যপ্রদেশের মালাঞ্জ খান্ডের মতো জায়গায় রীতিমতো তামার খনি গড়ে ওঠে। তারা কালো ও লাল রঙের মাটির পাত্র ব্যবহার করত, আর মৃতদেহ সমাধিস্থ করতে ব্যবহার করত বড় বড় কলসি বা আর্ন। তবে ইতিহাসের একটা মজার ব্যাপার কি জানেন? এত উন্নতি আর ধাতুর ব্যবহার জানা সত্ত্বেও তারা কিন্তু তখনও ঘোড়া বা পোড়ানো ইটের ব্যবহার জানত না। তাম্রযুগের এই বিস্তারটা কিন্তু বেশ অর্গানাইজড ছিল। মহারাষ্ট্রের জোরুয়ে সংস্কৃতির আন্ডারে ছিল দাইমাবাদের মতো বড় বড় অঞ্চল। আবার রাজস্থানের আহার ও বানাস সংস্কৃতি বিখ্যাত ছিল তাদের তামার হাতিয়ারের জন্য। আর মধ্যপ্রদেশ ও গুজরাটে গড়ে উঠেছিল কাইথা ও মালওয়ার মতো কৃষি নির্ভর সমাজ। দেখেই বোঝা যায় সভ্যতার বিস্তার তখন কতটা স্ট্রাকচার্ড রূপ নিতে শুরু করেছিল। একটু পেছন ফিরে পুরো জার্নিটা একবার ভাবুন তো, কোথায় বরফ যুগের সেই কনকনে ঠান্ডায় গুহার ভেতর যাযাবর মানুষের অনিশ্চিত একটা জীবন, আর কোথায় তাম্রযুগে এসে এই সুসংগঠিত গ্রামীণ সমাজ, কৃষিকাজ আর ধাতুর ব্যবহার। এটা স্রেফ সময়ের পরিবর্তন নয়, এটা হলো মানব বুদ্ধিমত্তার এক অবিশ্বাস্য জয়যাত্রা। আর এখানেই আমাদের আজকের এই আলোচনার শেষে একটা বড় প্রশ্ন থেকে যায়। সাধারণ পাথরের টুকরো থেকে শুরু করে প্রথম তামার ব্যবহার, আর যাযাবর শিকারী জীবন থেকে স্থায়ী সমাজ গঠন, মানুষের এই ধারাবাহিক টেকনোলজিক্যাল আপগ্রেডগুলো কিভাবে আজকের এই অতি আধুনিক সভ্যতার একেবারে মূল ভিত্তিটা তৈরি করে দিয়েছিল,
এই প্রাচীন সময়ের গল্পগুলো আসলেই আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে, তাই না?